নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। জেলার খবর নিয়ে শুরু করছি জেলার সারাদিন। দীর্ঘদিন ধরেই জট দোলাচল শেষে ঝালদা পুরসভায় নাটকীয় মোড়। পুরপ্রধান পদ থেকে অপসারিত শিলা চট্টোপাধ্যায়। হুইপ অমান্য করে শিলার বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের 5 কাউন্সিলরের। 2 কংগ্রেস কাউন্সিলরও অনাস্থা বৈঠকে অংশ নেন। ঝালদা পুরসভায় মহানাটক। দলের হুইপ অমান্য 5 তৃণমূল কাউন্সিলরের। অপসারিত পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায়। অনাস্থার পক্ষে 7-0 ভোট। ঝালদা পুরসভার পুরপ্রধানের পদ দখলের পর থেকে দলীয় কাউন্সিলরদের একাংশের বিরোধিতার মুখে পড়তে হয়েছে শিলা চট্টোপাধ্যায়কে। কারণ নির্দল থেকে তৃণমূলে আসা শিলাকে পুরপ্রধানের কুর্সিতে বসানোর সিদ্ধান্ত মেনে নিতে পারেনি দলের টিকিটে জয়ী হওয়া তৃণমূল কাউন্সিলররা। অবশেষে জয়ী হওয়া 5 তৃণমূল কাউন্সিলর ও কংগ্রেসের 2 কাউন্সিলর মিলে পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থার ডাক দেন। শুরু হয় আইনি জটিলতা। বুধবার সেই জটিলতা শেষে ঝালদা পুরসভায় বদলে গেল রাজনৈতিক সমীকরণ। পুরপ্রধান অপসারণের পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট, আর তাতেই পুরপ্রধান পদ হারালেন শিলা চট্টোপাধ্যায়। মোট 12টি আসন নিয়ে ঝালদা পুরসভা। এই পুরসভায় কখনো কংগ্রেস, কখনো তৃণমূল। দীর্ঘদিন ধরেই লেগেছিল দড়ি টানাটানি। 2022 সালের পুরভোটে 12 কাউন্সিলর বিশিষ্ট ঝালদা পুরসভায় জয়ী হন তৃণমূলের 5, কংগ্রেসের 5 ও নির্দলের 2 জন। কয়েকবার দল বদলের পর বর্তমানে তৃণমূলের 10 ও কংগ্রেসের 2 জন কাউন্সিলর। তৃণমূল ও কংগ্রেস মিলিয়ে 7 কাউন্সিলরের অনাস্থার পরেই বুধবার তলবি সভা ডাকেন পুরপ্রধান। কিন্তু মঙ্গলবার রাতে দলের জেলা সভাপতি দলীয় কাউন্সিলরদের হুইপ জারি করে চিঠি দিয়ে বলেন পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যাবে না। তড়িঘড়ি তলবি সভা পিছিয়ে 27 জানুয়ারি করার সিদ্ধান্ত নেন পুরপ্রধান। কিন্তু তলবি সভা বাতিলের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই বৈঠকে বসেন তৃণমূলের 5 এবং কংগ্রেসের 2 কাউন্সিলর। ভোটাভুটি শেষে পুরপ্রধান অপসারণের পক্ষে 7টি ভোট পড়ে। তলবি সভার বৈঠক থেকে বেরিয়ে ঝালদা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুরেশ আগরওয়াল জানান শিলা চট্টোপাধ্যায়কে অপসারণ করা হলো। পুরপ্রধান অপসারণ হলো। অপসারণ হলো, কাকে করবেন ওটা পরের ব্যাপার হচ্ছে। তো আপনাদের দল তো হুইপ জারি করেছে। আমরা পাইনি। তলবি সভা ছিল, সেই তলবি সভাতে মাননীয় পৌরপ্রধান যে শিলা চ্যাটার্জি ছিলেন আমাদের পৌরসভার, তাকে আজকে 7-0 ভোটে অপসারিত করা হলো। ঝালদা পৌরসভা 2022 সালের 27শে ফেব্রুয়ারি ভোট হয়েছিল। 2 মার্চ গণনা কেন্দ্রে এখানে 12 জন প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। এখনো পর্যন্ত ঝালদা পৌরসভায় 2 বছর হতে চলল, এখনো পর্যন্ত নতুন করে একটা ইঁটও কোথাও পাতা হয়নি। 2023 সালের 6 সেপ্টেম্বর কংগ্রেসের হাতছাড়া হয় ঝালদা পুরসভা। তৃণমূলে যোগ দেন নিহত তপন কান্তুর ভাইপো সহ 5 কাউন্সিলর। বদলে যায় ঝালদা পুরসভার সমীকরণ। তৃণমূলে যোগ দেন ঝালদা পুরসভার পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায় এবং আরও 4 কংগ্রেস কাউন্সিলর। ফলে ফের ঝালদা পুরসভা হাতছাড়া হয় কংগ্রেসের। প্রসঙ্গত, বোর্ড গঠনের আগেই কংগ্রেস কাউন্সিলর তপন কান্তু খুন হন। পুরো বোর্ড গঠনের দিন তৃণমূলের 5 কাউন্সিলরের সঙ্গে ছিলেন নির্দল হিসেবে জেতা 2 কাউন্সিলর। তারাও সেদিন তৃণমূলের প্রার্থী সুরেশ আগরওয়ালকে সমর্থন করেন। তপন কান্তুর 0 আসনে উপনির্বাচনে জয়ী হন তপন কান্তুর ভাইপো মিঠুন কান্তু। এরপরেই নির্দল 2 কাউন্সিলরকে সঙ্গী করে তৃণমূলের বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনেন কংগ্রেসের কাউন্সিলররা। হাইকোর্টের তত্ত্বাবধানে নভেম্বরে পুরসভার দখল নেয় কংগ্রেস। সেই থেকেই তৃণমূল কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি অব্যাহত। বুধবার নতুন করে ঝালদা পুরসভার রাজনৈতিক সমীকরণে নাটকীয় মোড়। পদ হারিয়ে শিলা চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। ঝালদা থেকে হরিনারায়ণ সূত্রধর ও তপন হালদারের রিপোর্ট, কলকাতা টিভি। লোকসভা নির্বাচনের আগে ফের মুখ পুড়ল বিজেপির। বীরভূমে নতুন করে তুঙ্গে উঠল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে বিস্ফোরক ফেসবুক পোস্ট জেলার প্রাক্তন সহসভাপতি অনিল সিংয়ের। তার পোস্ট শেয়ার করে দলের অন্তর্দ্বন্দ্ব উস্কে দিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। বীরভূমে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক পোস্ট করে দলের অন্তর্দ্বন্দ্ব উস্কে দিলেন বীরভূম জেলা বিজেপির প্রাক্তন জেলা সহসভাপতি অনিল সিং। বুধবার সামাজিক মাধ্যমে তিনি লেখেন, বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা চিটফান্ডের নেতা, ঢোল বাজিয়ে বেড়াচ্ছে, পার্টিটাকে শেষ করছে। এই হচ্ছে চিটফান্ড নেতার চরিত্র।
আর রাজ্য তথা জেলার নেতারা অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে। এদের মতো ব্যক্তিদের উপর ভরসা করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বাংলায় 35টি আসন পাবে বলে আশা করছে। এই হচ্ছে বাংলার বিজেপি দলের অবস্থা। সম্প্রতি রামপুরহাট সমবায় কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাংকে প্রতিনিধি নির্বাচনে তৃণমূল 41টি আসনে 41টিতেই জয়লাভ করেছে। বিজেপি কোনো প্রার্থী দিতে পারেনি। বিজেপির এই করুণ পরিস্থিতির কথা সামনে রেখেই দলের বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে এই বিস্ফোরক পোস্ট বিক্ষুব্ধ বিজেপি নেতা অনিল সিং এর। নলহাটিতে ভোট হয়ে গেল, কোনো প্রার্থী নাই। রামপুরহাটে ভোট হচ্ছে, কোথাও প্রার্থী নাই। বীরভূম জেলায় অনেক জায়গাতে এই প্রার্থী কোথাও দিতে পারছে না। তাহলে এই অবস্থায় যেখানে বিজেপি শূন্য আর তৃণমূল 41টা সিট পাচ্ছে, তাহলে ধরেই নিতে হবে যে এখানে বিজেপির লোকসভাতেও ভালো একটা রেজাল্ট হবে না। বীরভূম জেলার চিটফান্ডের নেতা যতদিন থাকবে ততদিন বীরভূমের বিজেপির কোনো উন্নতি হবে না। অনিলের পোস্ট নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা অনুপম হাজরাও। ফেসবুকে পোস্ট শেয়ার করে লেখেন, দলের বুথ স্তরে সংগঠনের মূল্যায়ন করতে গেলে হয় তৃণমূলের এজেন্ট, না হলে দল বিরোধী কাজ বলে আখ্যা দিচ্ছে দল। লোকসভা নির্বাচনের আগে একই রাজ্যে বিজেপির সংগঠনের ভিত নড়বড়ে। এই আবহে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে যথেষ্ট অস্বস্তি বাড়ল বীরভূম জেলা বিজেপির। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। জেলা সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। শহরের সংকীর্ণ রাস্তার সম্প্রসারণ না করে বিষ্ণুপুরের রবীন্দ্র স্ট্যাচু সংলগ্ন রাস্তার সম্প্রসারণ, প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, তরজা উস্কে দিল বিজেপি। একেবারে ব্যক্তি স্বার্থে রাস্তার সম্প্রসারণ নিয়ে তৃণমূলের অন্দরে শুরু কোন্দল। বিষ্ণুপুর শহরের রবীন্দ্র স্ট্যাচু সংলগ্ন রাস্তা সম্প্রসারণ নিয়ে তরজা। শহরের অতি গুরুত্বপূর্ণ রাস্তা যেখানে নিয়মিত যানজটে অবরুদ্ধ হয়, সেখানে রবীন্দ্র স্ট্যাচু সংলগ্ন সংকীর্ণ রাস্তা চওড়া করার কি প্রয়োজন পড়ল, তরজা শুরু তা নিয়ে। তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের দিকে এই প্রশ্ন তুলে সরব বিষ্ণুপুর শহর তৃণমূল যুব সভাপতি। যদিও বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যানের সাফাই, রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে পুলিশ ও প্রশাসনিক সিদ্ধান্তে, পুরসভার একা সিদ্ধান্তে নয়। যে অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে তাদের পুনর্বাসনও দেওয়া হবে সরকারিভাবে। বিষ্ণুপুর পৌরসভা, বিষ্ণুপুর মহকুমা প্রশাসন, বিষ্ণুপুর পুলিশ প্রশাসন তারা বসে সিদ্ধান্ত নিয়েছি যে রবীন্দ্র স্ট্যাচুর 3 দিক, অর্থাৎ পার্কের দিক পর্যন্ত, এদিকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কাছাকাছি, এদিকে পৌরসভার কাছাকাছি প্রায় 500 মিটার করে রাস্তার সম্প্রসারণ হবে। তৃণমূল যুব সভাপতি সুকান্ত রায়ের দাবি, পুরসভার চেয়ারম্যান বিশেষ কোনো কারণে ব্যক্তিগত স্বার্থে অতি তৎপরতার সঙ্গে রবীন্দ্র স্ট্যাচু সংলগ্ন রাস্তা সম্প্রসারণের জন্য উদ্যোগী হয়েছেন। যে অতি তৎপরতার সহিত এই রবীন্দ্র স্ট্যাচুর যে রাস্তা ভাঙছে, এর থেকেও মানুষ যেটা অভিযোগ করছে, যেটা খুবই জরুরি ছিল, গোপালগঞ্জ ছোট বাজার থেকে আরম্ভ করে বোলতলা থেকে আরম্ভ করে চকবাজার, এগুলো অতি তৎপরতার সহিত যদি ভাঙতো তাহলে খুব ভালো হতো। কারণ এইটা ভাঙছে, আমি এটা মনে করছি অনলি ফর চেয়ারম্যান ব্যক্তি স্বার্থে এই অতি তৎপরতার সহিত ভাঙছে। বিজেপির দাবি, পরিকল্পনাহীনভাবেই এই কাজ হচ্ছে। চকবাজার থেকে শুরু করে বিষ্ণুপুরের প্রকৃত যে মন্দিরগুলোকে অ্যাক্সেস করার জন্য বা বিষ্ণুপুরে যাতে মানে ঠিকঠাক করে বাস বা ঢুকতে পারে, মানে পর্যটকদের সুবিধার জন্য বিষ্ণুপুরে আরও কিছু জায়গা আগে করা উচিত ছিল সংস্কার। এটার আমিও মনে করি যে এই জায়গাটায় ভাবনা চিন্তা পরিকল্পনার অভাব আছে। নির্মাণ ভাঙায় আপত্তি নেই ব্যবসায়ীদেরও, কিন্তু ব্যবসায়ীরা চাইছেন প্রয়োজনীয় রাস্তার আগে সম্প্রসারণ হোক। বিষ্ণুপুরের জনগণ আমার মনে হয় এটা সমর্থন করে যে রাস্তাঘাট চওড়া হোক, কিন্তু তড়িঘড়ি এই রাস্তাটা ভাঙার আগে কি প্রয়োজন হলো? কারণ স্টেট ব্যাংকের সামনে যে ফ্ল্যাটটি হয়েছে, ফ্ল্যাটের সামনে যে পার্কিংয়ের কোনো বন্দোবস্ত নেই। এছাড়াও যে দক্ষিণ বইলাপাড়া যাওয়ার যে পার্কের কোণটা পেরিয়ে যাওয়ার পর রাস্তাটা কিন্তু আবার এনক্লোজ হয়ে গেছে। আর সবথেকে বেশি প্রয়োজন রসিকগঞ্জ বাসস্ট্যান্ড টু বোলতলা হয়ে পোকামাদের পার্ক, এইটা আর সবথেকে আগে আমার মনে হয় সবথেকে বেশি চওড়া করা দরকার। রাস্তা চওড়া করা নিয়ে তৃণমূলের গোষ্ঠীকন্দল কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। অবাধে চলছে বালি উত্তোলন,
সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই দে দৌড়। কলকাতা টিভির ক্যামেরায় উঠে এলো পশ্চিম মেদিনীপুরের দাসপুরের অবৈধ বালি তোলার সেই ছবি। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের উপর দিয়ে বয়ে গিয়েছে কংসাবতী নদী। কংসাবতীর গর্ভ থেকে দিন দুপুরে তোলা হচ্ছে বালি। অভিযোগ, রীতিমতো বড় বড় নৌকা এনে কংসাবতীর গর্ভ থেকে চলছে দেদার বালি তোলার কাজ। এলাকাবাসীর এই অভিযোগ বহুদিনের। দিনে দুপুরে বালি চুরির খবর করতে দাসপুরে হাজির হয়েছিলেন আমাদের প্রতিনিধি, আর কলকাতা টিভির ক্যামেরাতে ধরা পড়ল অবাধে বালি চুরির সেই ছবি। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন ধরে অবৈধভাবে বালি তোলার কাজ চললেও হাতে নাতে ধরা পড়েনি কেউই। অপরাধীদের ধরতে ব্যর্থ হয়েছে দাসপুর 1 নম্বর ভূমি রাজস্ব আধিকারিক থেকে শুরু করে পুলিশ প্রশাসন। পঞ্চায়েত সদস্য যিনি, ওনাকে একদিন বলেছিলাম, প্রশ্ন করেছিলাম, এই যে বালি উঠছে আপনি জানেন না? বলছে না। আমি তাহলে এখানে কি পারমিশনে বালি তুলতেছে? কল্যাণপুরের এক ভদ্রলোক, আমি নামটা জানি না ওনার, উনি এখান থেকে বালি নিয়ে যাচ্ছে। খবর করতে গিয়ে ঘটনাস্থলে হাজির হলে কলকাতা টিভির ক্যামেরায় ধরা পড়ে বালি চুরির ছবি। ক্যামেরায় সাফ দেখা যায় ধরা পড়ার ভয়ে বালি ফেলেই চম্পট দিচ্ছেন বেশ কয়েকজন মানুষ। পালাচ্ছেন কেন? এই প্রশ্ন করা হলে তারা উত্তর দিতে নারাজ। স্থানীয়রা বরাবর অভিযোগ করেছে, প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তবে কি স্থানীয় প্রশাসনের মদতেই চোরা কারবারিদের এত বারবারন্ত? এই প্রশ্ন তুলেই সরব এলাকাবাসী। দাসপুর থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। সময় আরো একটা বিরতির পর থাকছে আরো অনেক খবর, সঙ্গে থাকুন। চা প্রেমীরা চা নিয়ে খুঁতখুঁতে। পছন্দের সেই পানীয়কে মানুষের জন্য আরো সুরক্ষিত করতে পদক্ষেপ করলো ইন্ডিয়ান টি বোর্ড। চা খেতে ভালোবাসেন না এমন মানুষ সংখ্যায় কম। ঘুম থেকে উঠে এক কাপ চায়ে চুমুক না দিয়ে দিন শুরু করেন না অনেকেই। সেই চা বাগানের পরিচর্যা এক বিশেষ পদ্ধতিতে হয়। তবে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে চা বাগানের যত্ন নেওয়া আসলে মানবদেহের ক্ষতি বলছেন চা বিশেষজ্ঞরা। তাই চা গাছের পরিচর্যায় সম্প্রতি বেশ কয়েকটি কীটনাশক নিষিদ্ধ করেছে ইন্ডিয়ান টি বোর্ড। তারপরেই শুরু হয়েছে প্রাকৃতিক উপায়ে চা গাছের পরিচর্যার কাজ। পেস্টকে এর মধ্যে দিয়ে আকৃষ্ট করে এবং ট্র্যাপের মধ্যে আটকাতে পারি, মানে ওর মধ্যে গ্লু লাগানো থাকে এবং গ্লুয়ের মধ্যেও আটকে যায়। গ্রিন ফ্লাই আটকে যায়, হেলোপেলটিসও আটকে যায়। অনেক সময় মথসও দেখবেন আপনি, অনেক রেডস্লাগ মথস বা লুপার মথস, ট্যালাকার মথসও আটকে যায়। কেন কেমিক্যালের উপর ডিপেন্ডেন্সি একটা সার্টেন লেভেলে কখনো থেমে থাকবে না। যত আপনি কেমিক্যাল মারবেন তত আপনার বুশ আরও কেমিক্যাল চাইবে, আরও তখন প্রকৃতির সঙ্গে আপনি তখন পেরে উঠবেন না। উত্তরবঙ্গে যে সমস্ত বড় বড় বাগান রয়েছে সেখানে এই সমস্ত কীটনাশক প্রয়োগ না হলেও কিছু কিছু ছোট চা বাগানে কীটনাশক প্রয়োগ হতো। চা বাগানের সিনিয়র ম্যানেজাররা এবং বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শীত হচ্ছে চা গাছ পরিচর্যার উপযুক্ত সময়। অতিরিক্ত কীটনাশক প্রয়োগ না করে এবং অন্য উপায়ে চা গাছে পোকামাকড় আক্রমণ রোধ করা যায়। পেস্টিসাইড দিয়ে পেস্ট কন্ট্রোল শুধু হয় না, তাছাড়াও অনেক কালচারাল প্র্যাকটিস লাগে। কালচারাল প্র্যাকটিস যেরকম আমরা করাই, যেরকম এখন দিস ইজ দ্য টাইম, ঠান্ডার সময় যখন থাকে তখন পেস্টের রিপ্রোডাকশন ক্ষমতাটা অনেক কমে যায়। পাশাপাশি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া উত্তরবঙ্গের চেয়ারম্যান চিন্ময় ধর জানান, চা পাতা বাঁচাতে অতিরিক্ত কীটনাশক স্প্রে করা উচিত নয়। প্রাকৃতিক উপায়ে যতটা সম্ভব চা গাছের পরিচর্যা করা উচিত। এছাড়াও ইন্ডিয়ান টি বোর্ড যে সমস্ত কীটনাশক নিষিদ্ধ করেছে সেগুলো তারা প্রয়োগ করতেন না বলেই জানান। আমরা যারা বহুদিন ধরে আমি এইসব কীটনাশক একটাও ইউজ করি না, কারণ আমরা জানি যে মানুষকে আমরা চা খাওয়াচ্ছি, চায়ের সাথে ক্ষতিকারক কোনো কীটনাশক যাতে না যায় সেদিকে আমরা সতর্ক দৃষ্টি সদা সচেতন থাকি। সুতরাং চা প্রেমীদের জন্য তাদের পছন্দের পানীয় এখন আরও সুরক্ষিত। আলিপুরদুয়ার থেকে অজয় শাহর রিপোর্ট, কলকাতা টিভি। ফুটবল খেলার মাঠ দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি মিনাখায়। চলল গুলি বোমা, গুরুতর জখম 5 জন। বাবুরহাট বাজার সংলগ্ন এলাকার প্রায় 100 বছরের পুরনো একটি ফুটবল খেলার মাঠ। নানান ধরনের খেলাধুলোর পাশাপাশি বিভিন্ন ধরনের অনুষ্ঠানে ব্যবহার হয়ে থাকে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই মাঠ ধীরে ধীরে দখলের অভিযোগ করেন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, মাঠের চারিদিকে নির্মাণ কাজ করতে করতে জায়গা দখলের ফন্দি আঁটছেন রাজনৈতিক নেতারা।
প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না। তাই বাধ্য হয়ে এলাকার মানুষেরা মঙ্গলবার সেই মাঠে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ইমারতি কাজ বন্ধ করে দেয়। এরপরেই এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডব শুরু হয়। গুলি চালানো এবং বোমাবাজির অভিযোগ ওঠে। দুষ্কৃতী ও স্থানীয়দের মধ্যে হাতাহাতি শুরু হয়, যার জেরে গুরুতর জখম হয় 5 জন। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা সারাদিন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।